This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি আপডেট বাংলা। শেষ হইয়াও হইল না শেষ। ভোটের কথা বলছিলাম, রায়গঞ্জের কথা। দেখুন, কয়েকদিন আগে সেখানে লোকসভা নির্বাচনের জন্য আমজনতাকে লাইনে দাঁড়াতে হয়েছে, আর এবার বিধানসভা উপনির্বাচন। বারবার কেন রায়গঞ্জবাসীকে লাইনে দাঁড়াতে হচ্ছে ভোট দেওয়ার জন্য? তাদের একাংশ অবশ্য দায়ী করেছেন ওই দল বদলু কৃষ্ণ কল্যাণীর দিকে, যিনি বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন আর তৃণমূলের টিকিটে এমপি ভোটে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ কল্যাণী অবশ্য বলছেন তিনি ভুল করেছেন, ভুল শোধরাতে তার এই দল বদল। রায়গঞ্জবাসী তারা কি কৃষ্ণ কল্যাণীকে 10 তারিখ ভুল শোধরানোর কোনো সুযোগ দেবেন? দেখুন প্রতিবেদন। উনি কেন ওনার ব্যক্তিগত স্বার্থে উনি আবার লোকসভা ভোটে দাঁড়াতে গেলেন আর আমাদের এই রায়গঞ্জের মানুষকে অকাল নির্বাচনে নিয়ে গেলেন? দল বদলু কৃষ্ণ কল্যাণীকে নিয়ে এমনই বিরক্তি রায়গঞ্জের আনাচে কোনাচে। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের লাইনে দাঁড়াবে রায়গঞ্জ। বারবার নির্বাচনের জন্য কৃষ্ণকেই তারা কাঠগড়ায় তুলেছেন। কৃষ্ণ রাজনৈতিক কেরিয়ার দেখলে এই ক্ষোভ যে অস্বাভাবিক নয়। এই তো 21-এর ভোটে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির হয়ে জিতে পরে তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য বিধায়ক পদে ইস্তফা দেন, আর তৃণমূলের টিকিটে লোকসভার ভোটে দাঁড়িয়ে ধরাশায়ী হন কৃষ্ণ। আবার তৃণমূলের টিকিটে উপনির্বাচনে তিনিই প্রার্থী হয়েছেন। ভোটারদের একটা অংশ তাই সাফ বলে দিচ্ছেন কৃষ্ণর জন্যই অকাল ভোট রায়গঞ্জে। কৃষ্ণ কেন বিজেপি ছাড়লেন? কেনই বা ইস্তফা দিলেন? আবার কেন ভোটে দাঁড়ালেন? মাথামুন্ডু বুঝতে পারছেন না ভোটাররা। রায়গঞ্জের মানুষ আর কত এই অসুবিধাটা ভোগ করবে? আবার এই 1 মাস ধরে আবার চলছে ভোট দিন। সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই, দেখাই যাচ্ছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না। রায়গঞ্জে ভোটারদের একটা অংশ যে কৃষ্ণ বিমুখ তা স্পষ্ট ভোটারের পরিসংখ্যানে। 2021-এর ভোটে কৃষ্ণ বিজেপির টিকিটে রায়গঞ্জে 20,748 ভোটে জেতেন, কিন্তু লোকসভা ভোটের নিরিখে তিনি পিছিয়ে পড়েন 46,739 ভোটে। সাংসদ পদ হাতছাড়া হওয়ার পর ফের বিধায়ক হওয়ার দৌড়ে, যা দেখে বিরোধীদের কটাক্ষ যে কলেজ ছেড়ে স্কুলে ফিরে আসা। কৃষ্ণ অবশ্য নিজের মতো করেই যুক্তি সাজিয়েছেন। রায়গঞ্জের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন, আরও একবার প্রত্যাখ্যান করবেন আগামী 10 তারিখ। দল বদলের জন্য উপনির্বাচন করতে হবে, এটা মানুষ মেনে নিতে পারছে না। একটা দল করে আমি যেটা ভুল কাজ করছি সেটা কি আজীবন আমি ক্যারি অন করব? তৃণমূলের জমানায় রায়গঞ্জে কখনো ফোটেনি জোড়া ফুল। বারবার ভোটে তিতিবিরক্ত রায়গঞ্জের বাসিন্দাদের মনোভাবে কি কৃষ্ণের অকল্যাণ? এ নিয়ে নানা অঙ্ক কষা চলছে উত্তর দিনাজপুরের জেলা সদরে। দলবদলের এই ইস্যু নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয় বিশ্বাস সঙ্গে রূপক, টিভি9 বাংলা। দেখুন, আমরা টিভি9 বাংলা প্রথম দিন থেকে জোর গলায় দাবি করে আসি যে আমরা মানুষের কথা বলি। আমরা অনেক রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের শহরের, আমাদের রাজ্যের একজন সহনাগরিক মুনমুন বন্দ্যোপাধ্যায়ের কথা। অনেকেই হয়তো মুনমুন দেবীর নাম শুনেননি, প্লিজ শুনুন খবরটা, কারণ যে কোনো সময় যাত্রার সাথে হয়তো ঘটতে পারে। কলকাতা পুরসভার 21 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মুনমুন দেবী। ছিলেন বলছে এই কারণেই, কারণ তার চাকরিটা এখন আর নেই। কিন্তু কেন নেই? কারণ মুনমুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার চাকরিটা নাকি চুরি হয়ে গেছে। মুনমুন দেবীর বিস্ফোরক অভিযোগ, তার সই নকল করে তার নামে কেউ ইস্তফাপত্র জমা করে দিয়েছে। তার আরও দাবি তিনি কিছু জানেনই না, তার ইস্তফাপত্র জমা পড়েছে পুরসভায়। শুধু তাই নয়, বড় মিটিংয়ে রেজলিউশন করে তার জায়গায় অন্য একজনকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে বলেও খবর। আমার নামে মিথ্যে চিঠি দিয়ে আমার সই নকল করে উনি পাঠালেন। আমি কোনো সই করিনি। যে চিঠিটা দেখা যাচ্ছে সেখানে ইংরেজিতে সই করা। হ্যাঁ, আমি ইংরেজি সই নয়, আমার বেঙ্গলি সই আছে। আমি ডেপুটি মেয়র রামপিয়ারি রাম, তারপরে বড় যে এক্সিকিউটিভ ছিল আগে সুপ্তি ম্যাডাম, সবাইকে আমি চিঠি দিয়েছি। আপনি এখন চাকরিটা চাইবেন? আমি এখন চাকরিটা চাইছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কে মুনমুন বন্দ্যোপাধ্যায়ের নাম করে ইস্তফাপত্র দিয়ে দিল? ভুলবশতই সবকিছু হয়েছে কি, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে? মুনমুন দেবীর আরও অভিযোগ, রাজনৈতিক এক কর্মসূচিতে যোগ না দেওয়ায় তার চাকরিতে কোপ পড়েছে। উনি আমাকে ডাকলেন, উনি আমাকে ডেকে বললেন যে তুমি কাল মিছিলে জয়েন করলেন? হ্যাঁ ম্যাডাম, মিছিলে আমি গেছিলাম, কিন্তু আপনাদের ঝান্ডা ছিল, আমি ওদিনে চলে এসেছি। আমি আপনাদের ঝান্ডার সাথে মিছিল আমি করবো না, আমার নীতি আদর্শটা আমার আলাদা। বললো তুমি কাল থেকে 15 দিন বসো।
তা আমাকে স্যার আজ 15 দিন হতে আমার স্যার 1.5 বছর হয়ে গেল। আমাকে দীর্ঘদিন ঘোরাবার ঘুরিয়েছে, দেয়নি, দেবো করে আবার গেছি, আবার ঘুরিয়েছে। একদিন দুদিন নয়, 1.5 বছর কেটে গেছে। চাকরি হারিয়ে জোড়াবাগান স্ট্রিটের বাসিন্দা মুনমুন দেবী তার শয্যাশায়ী মাকে নিয়ে এখন অসহায়। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কাউন্সিলর নাকি গোটা বিষয়টা এড়িয়ে গেছেন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি কি বলছেন শুনুন। আমার চিঠি আমি নিশ্চয়ই ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দিয়েছি, তো তারপরে কি হয়েছে সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না। আমায় কোনো কমপ্লেন দিলে সংশ্লিষ্ট যিনি আধিকারিক চিফ মিনিস্টার হেলথ অফিসার তার কাছে আমরা পাঠিয়ে দিই, তিনি এটা বলতে পারবেন। আমাকে ডিপার্টমেন্টে এনকোয়ারি করে দেখতে হবে। আমি এইবার তো বললেন, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। ডেপুটি মেয়র থেকে কাউন্সিলর সকলের কাছেই চিঠি পৌঁছে গিয়েছিল, রিসিভও করা হয়েছিল সেই চিঠি, কিন্তু সকলেই জানছি জেনে বলছি এমনই উত্তর দিচ্ছেন মুনমুন ব্যানার্জির সই জাল করে এই চাকরি চুরির ঘটনায়। আর স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি এটা আর একটা দুর্নীতি? কলকাতা পুরসভায় এ যেন এক অন্য চুরির ঘটনা। ক্যামেরায় অভিজিতের সাথে অরিত্র, TV9 বাংলা। কলকাতা পুরসভায় চাকরি চুরি নেওয়ার অভিযোগ শুনলেন। চাকরি চুরি হয়ে গেছে অভিযোগ করলেন মুনমুন দেবী। কিন্তু শুধুই কি আর চাকরি চুরি হয়েছে, আরে জমিও তো এখানে চুরি হয়ে যায়, তাই না? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছিলেন, নিশ্চয়ই মনে আছে সেই ছবিটা। রীতিমতন থরহরিকম্প অবস্থা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। উত্তরবঙ্গের জমি হাঙরদের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর কেন হবেন না বলুন তো? সেচ থেকে বন, এমনকি রেল, গজলডোবায় প্রায় 5000 হেক্টর সরকারি জমি দখলের অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন হলো, এত কিছু হয়ে গেল, কেন প্রশাসন কিছু করতে পারছে না? নাকি সদিচ্ছার অভাব, নাকি ইচ্ছে থাকলেও প্রশাসনিক আধিকারিকরা কোথাও গিয়ে আটকে যাচ্ছেন? উত্তরটা দিয়েছেন প্রাক্তন আমলারা, দেখুন। সবুজের দেশ উত্তরবঙ্গে কংক্রিটের দাপাদাপি, কোথাও ফুর্তির রিসর্ট, কোথাও আবার জমি চুরি করে রেস্তোরাঁ, কারখানা, চা বাগান। উত্তরবঙ্গে জমি হাঙরদের দাপাদাপি দেখে সম্প্রতি অগ্নিশর্মা হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপরই অ্যাকশনে নেমেছে পুলিশ প্রশাসন। কিন্তু তাতে কি দখল হয়ে যাওয়া সব জমি ফেরত মিলবে কি? কারণ জমি দখলের বহর যে বিশাল। ডাবগ্রাম, ফুলবাড়ি ও গজলডোবায় সেচ দপ্তরের কমবেশি 2000 হেক্টর জমি দখলের অভিযোগ। ডাবগ্রাম, ফুলবাড়ি ও গজলডোবায় বন দপ্তরের প্রায় 800 হেক্টর জমি বেহাত হওয়ার অভিযোগ। একই সঙ্গে রেলের প্রায় 2000 হেক্টর জমি বেহাতের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে শিল্প তালুকের প্রায় 100 বিঘা জমি দখলের অভিযোগ। সব মিলিয়ে গজলডোবায় প্রায় 5000 হেক্টর জমি দখলের অভিযোগ সামনে এসেছে। শুধু এই জমিই নয়, বিভিন্ন নদীর চর বিক্রি হচ্ছে কোটি কোটি টাকায়। ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে, এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে। প্রশ্ন হলো, জমি দখলের বিরুদ্ধে কেন পদক্ষেপ করে না পুলিশ প্রশাসন? এই প্রশ্নে স্বাভাবিকভাবেই মুখে কুলু পেটেছেন সরকারি আধিকারিকেরা, কিন্তু মুখ খুলেছেন প্রাক্তনেরা। অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে দুবার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে না শোনার ভান করে কাজটা করে এসছি, তারপরে অবশ্য তার আমাকে গুণাগার দিতে হয়েছে, সঙ্গে সঙ্গে বোধ পানিশমেন্ট, পোস্টিং এগুলো হয়েছে। বিরোধীদের অভিযোগ, সাথে পুরোপুরি শাসক দলের অনেক নেতারা তার সঙ্গে যুক্ত আছে, কাগজে প্রতিদিন দেখছি, সবাই আমরা জানি, এবং প্রচুর তারা পয়সাও রোজগার করছে। মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি, অর্থাৎ যা যেমন ভাবে মানে বিক্রি করার মতন কিছু না থাকলে পরিবেশকে বিক্রি করে। জমির মাফিয়ার উৎপত্তি হয়েছিল বামপন্থীদের সময় থেকে। জমি মাফিয়া যারা, তাদের কোনো দল হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বলেছেন পুরোপুরি এটা নিয়ে ছানবিন করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। জবরদখলের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু পুলিশ কি হাত খুলে কাজ করতে পারে? কর্তা ইচ্ছা কর্ম তো খানিকটা থাকি, তো একেবারেই যে নিরবিচ্ছিন্ন বা
নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত অ্যাকশন নিতে পেরেছি তাও না, সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল। এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে, যার ফলে পুলিশের পক্ষে কাজ করতে একটু মুশকিল হচ্ছে। উপরতলার নির্দেশ আর গ্রিন সিগন্যাল না থাকায় প্রতিদিন শাসক দলের নেতারা প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক জমি কার্যত এভাবেই দখল করে নেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।